সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছিলেন জনপ্রিয় লেখক সত্যজিৎ রায়ের ফেলুদা সমগ্র থেকে গল্প নেপোলিয়নের চিঠি। গল্পটি পড়ার সুবিধার জন্য আমরা এটিকে 3টি পর্বে ভাগ করে নিয়েছি। প্রথম পর্ব আশা করি এর মধ্যে আপনারা শুনে ফেলেছেন। আজকে শুনতে চলেছেন এর দ্বিতীয় পর্বটি। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আজকের পর্ব। শুনতে থাকুন এবং আমার সঙ্গেই থাকুন। 133-2 বউবাজার স্ট্রিট 150 বছরের পুরনো বাড়ি কিনা জানি না, তবে এত পুরনো বাড়িতে এর আগে আমি কখনো যাইনি তাতে কোনো সন্দেহ নেই। দুটো দোকানের মাঝখানে একটা খিলেনের মধ্যে দিয়ে প্যাসেজ পেরিয়ে কাঠের সিঁড়ি। সেই সিঁড়ি দিয়ে 3 তলায় গিয়ে ডান দিকে ঘুরে সামনে দরজার ওপর পিতলের ফলকে লেখা আর.ডি. পেস্টনজি। কলিং বেল টিপতে একজন বেয়ারে এসে দরজা খুলল। ফেলুদা তার হাতে তার নিজের নাম আর পেশা লিখে একটা কার্ড দিয়ে দিল। মিনিট 3 পর বেয়ারে এসে বলল, 5 মিনিটের বেশি সময় দিতে পারবেন না বাবু। তাই সই। আমরা 3 জন বেয়ারার সঙ্গে গিয়ে একটা ঘরে ঢুকলাম। বিশাল অন্ধকার বৈঠকখানা। তারই একপাশে দেওয়ালের সামনে সোফায় বসে আছেন ভদ্রলোক। সামনে টেবিলে রাখা বোতলে পানীয় ও গেলাস। গায়ের রং ফ্যাকাশে, নাকটা টিয়া পাখির মতো বেঁকা, চওড়া কপাল জুড়ে মেস্তা। সোনার চশমার মধ্য দিয়ে ঘোলাটে চোখে আমাদের দিকে চেয়ে কর্কশ গলায় বললেন, বাট ইউ আর নট ওয়ান ম্যান, ইউ আর এ ক্রাউড। ফেলুদা ক্ষমা চেয়ে ইংরেজিতে বুঝিয়ে দিল যে 3 জন হলেও সে একাই কথা বলবে, বাকি 2 জনকে ভদ্রলোক অনায়াসে অগ্রাহ্য করতে পারেন। ওয়েল, হোয়াট ডু ইউ ওয়ান্ট? আপনি পার্বতী হালদারকে চিনতেন বোধ হয়। মাই গড, এগেইন! ফেলুদা হাত তুলে ভদ্রলোককে ঠান্ডা করার চেষ্টা করে বলল, আমি পুলিশের লোক নই। সেটা আমার কার্ড দেখে নিশ্চয়ই বুঝেছেন। তবে ঘটনাচক্রে আমি এই খুনের তদন্তে জড়িয়ে পড়েছি। আমি শুধু জানতে চাইছিলাম, এই যে নেপোলিয়নের চিঠিটা চুরি হয়েছে সেটা সম্বন্ধে আপনার মত কি? পেস্টনজি কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, তুমি দেখেছো চিঠিটা? ফেলুদা বলল, কি করে দেখব? যেদিন ভদ্রলোকের মৃত্যু সেদিনই তো আমি প্রথম গেলাম তার বাড়িতে। পেস্টনজি বললেন, নেপোলিয়নের বিষয়ে পড়েছো কিছু তুমি? তা কিছু পড়েছি। ফেলুদা গত 2 দিনে নেপোলিয়ন সম্বন্ধে আর পুরনো আর্টিস্টিক জিনিস সম্বন্ধে সিধু জ্যাঠার কাছ থেকে বেশ কিছু বই ধার করে এনে পড়েছে, সেটা আমি জানি। সেন্ট হেলেনায় তার শেষ নির্বাসনের কথা জানো তো? তা জানি। কোন সালে সেটা হয়েছিল মনে আছে? 1815। ভদ্রলোকের ঠোঁটের কোণে হাসি দেখে বুঝলাম তিনি ইমপ্রেসড হয়েছেন। বললেন, এই চিঠি লেখা হয়েছিল 1814 খ্রিস্টাব্দে। সেন্ট হেলেনায় যে 6 বছর বেঁচে ছিলেন নেপোলিয়ন, সেই সময়টা তাকে চিঠি লিখতে দেওয়া হয়নি। তার মানে এই চিঠিটা তার শেষ চিঠিগুলোর মধ্যে একটা। কাকে লেখা সেটা জানা যায়নি, শুধু মশের আমি, অর্থাৎ আমার প্রিয় বন্ধু। চিঠির ভাব ও ভাষা অপূর্ব। সব হারিয়েছেন তিনি, কিন্তু এই অবস্থাতেও তিনি এক বিন্দু আদর্শচ্যুত হননি। এই চিঠি 1/1000। জুরিক শহরে এক সর্বশান্ত মাতালের কাছ থেকে জলের দরে এই চিঠি কিনেছিলেন পার্বতী হালদার, আর সে জিনিস আমার হাতে চলে আসতো মাত্র 20,000 টাকায়। কীরকম? আমরা সকলে অবাক। মাত্র 20,000 টাকায় এই চিঠি আপনাকে বিক্রি করতে চেয়েছিলেন মিস্টার হালদার? পেস্টনজি মাথা নাড়লেন। নো নো, হি ডিডন্ট ওয়ান্ট টু সেল ইট। হালদারের গো ছিল সাংঘাতিক। ওর এদিকটা আমি খুব শ্রদ্ধা করতাম। তাহলে? পেস্টনজি গ্লাসটা তুলে মুখে খানিকটা পানীয় ঢেলে বললেন, তোমাদের কিছু অফার করতে পারি? চা কিংবা বিয়ার? না না, আমরা এক্ষুনি উঠব। ব্যাপারটা আর কিছুই না, বললেন পেস্টনজি। এটা পুলিশকে বলিনি।
ওদের জেরা ঠেলায় আমার ব্লাড প্রেশারটা চড়ে গিয়েছিল সাংঘাতিকভাবে। ইউ লুক লাইক এ জেন্টলম্যান, তাই তোমাকে বলছি। কাল সকালে একটা বেনামি টেলিফোন আসে। লোকটা সরাসরি আমায় জিজ্ঞেস করে আমি 20,000 টাকায় নেপোলিয়নের চিঠিটা কিনতে রাজি আছি কিনা। আমি তাকে গতকাল রাত্রে আসতে বলেছি। সে বলে সে নিজে আসবে না, লোক পাঠিয়ে দেবে, আমি যেন তার হাতে টাকাটা দেই। সে এও বলে যে আমি যদি পুলিশে খবর দেই তাহলে আমার দশাও হবে পার্বতী হালদারের মতো। এসেছিল সে লোক। আমরা তিনজনেই যাকে বলে উদ্গ্রীব, উৎকর্ণ। পেস্টনজি মাথা নাড়লেন। নোবডি কেম। আমরা তখনই উঠে পড়তাম, কিন্তু ফেলুদার হঠাৎ পেস্টনজির পিছনে তাকের ওপর রাখা একটা জিনিসের দিকে দৃষ্টি গেছে। ওটা মিং যুগের পোর্সেলেন বলে মনে হচ্ছে। ভদ্রলোকের দৃষ্টি উদ্ভাসিত। বাহ, তুমি তো এসব জানো দেখছি। এক্সকুইজিট জিনিস। একবার যদি। নিশ্চয়ই, হাতে নিয়ে না দেখলে তো বুঝতে পারবে না। ভদ্রলোক উঠে গিয়ে জিনিসটার দিকে হাত বাড়িয়ে আউচ বলে যন্ত্রণায় কুঁচকে গেলেন। কি হলো? ফেলুদা গভীর উৎকণ্ঠা সুরে বলল। আর বলো না, বুড়ো বয়সে যত বিদঘুটে বেড়াম, আর্থাইটিস, হাতটা কাঁধের ওপর তুলতেই পারি না। শেষকালে ফেলুদা নিজেই এগিয়ে গিয়ে তাক থেকে চিনেমাটির পাত্রটা নামিয়ে নিয়ে হাতে করে ঘুরিয়ে ঘুরিয়ে দেখে বার দুয়েক সুপার বলে আবার যথাস্থানে রেখে দিল। ভদ্রলোকের সত্যি হাত ওঠে কিনা সেটা যাচাই করা দরকার ছিল। রাস্তায় এসে বলল ফেলুদা, ধন্যী মশাই আপনার মস্তিষ্ক। বলুন এবার কোন দিকে? বলতে সংকোচ হচ্ছে। এবার একেবারে কর্নওয়ালিস স্ট্রিট। কেন, সংকোচের কি আছে? যা দাম হয়েছে আজকাল পেট্রোলের। আরে মশাই, দাম তো সব কিছুরই বেশি। আমার যে বই ছিল 5 টাকা, সেটা এখন 8 রুপিস, অথচ সেল একেবারে স্টেডি। আপনি ওসব সংকোচ টঙ্কোচের কথা বলবেনই না। কর্নওয়ালিস স্ট্রিটে নতুন থিয়েটার নবরঙ্গমঞ্চে গিয়ে হাজির হলাম। প্রোপাইটারের নাম অভিলাষ পোদ্দার। ফেলুদা কার্ড পাঠাতেই তৎক্ষণাৎ আমাদের ডাক পড়ল। দোতলায় আপিস ঘরে ঢুকলাম গিয়ে। আসুন, কি সৌভাগ্য আমার। স্বনামধন্য লোকের পায়ে ধুলো পড়ল এই গরিবের ঘরে। নাদুস নুদুস বার্নিশ করা চেহারাটার সঙ্গে এই বাড়িয়ে কথা বলাটা বেশ মানানসই। হাতে সোনার ঘড়ি, ঠোঁট দুটো টুকটুকে লাল, এই সবে একখিলি পান পুড়েছেন মুখে, গা থেকে ভুরভুরে আতরের গন্ধ। ফেলুদা লালমোহনবাবুকে আলাপ করিয়ে দিল। গ্রেট থ্রিলার রাইটার। বটে, বললেন পোদ্দার মশাই। একটা হিন্দি ফিল্ম হয়ে গেছে আমার গল্প থেকে, বললেন জটায়ু। বোম্বাইয়ের বোম্বে টেম নাটকও হয়েছে একটা গল্প থেকে। গড়পাড়ের রিক্রিয়েশন ক্লাব করেছিল 78-এ। ফেলুদা বলল, আপনার জায়ান্ট অমনিবাস একটা পাঠিয়ে দেবেন না মিস্টার পোদ্দারকে? সার্টেনলি, বললেন মিস্টার পোদ্দার। আমি নিজে অবশ্যই বইটই পড়ি না, তবে আমার মাইনে করা লোক আছে, তারা পড়ে ওপিনিয়ন দেয় আমাকে। তা বলুন মিস্টার মিত্তির, আপনার কি কাজে লাগতে পারে? আপনাদের একটা হিরো সম্বন্ধে ইনফরমেশন চাই। হিরো? মানস ব্যানার্জি? অচিন্ত হালদার? কই, সেরকম না তো। ও হো, হ্যাঁ, ওই নামে একটা ছেলে ঘোরাঘুরি করছে বটে। একটা বই একটা পাঠও করেছিল। চেহারা মোটামুটি ভালো, তবে ভয়েসে গন্ডগোল। বরং সিনেমা লাইনে কিছু হতে পারে। আমি সেই কথাই বলেছি তাকে। ইনফ্যাক্ট ছেলেটি আমাকে টাকা অফার করেছে। মানে হিরোর পার্ট পাওয়ার জন্য? আপনি আকাশ থেকে পড়লেন যে? এরকম হয় মিস্টার মিত্তির? আপনি আমল দেননি? নো মিস্টার মিত্তির, আমাদের নতুন কোম্পানি, এইসব ব্যাপার খুব রিস্কি। এই প্রস্তাবে রাজি হবার কোনো প্রশ্নই ওঠে না। মানে চা বা কফি? নো থ্যাঙ্কস। আমরা উঠে পড়লাম। 1:30 বাজে। পেটে বেশ চনমনে খিদে। রয়্যাল হোটেলে খাবারের অর্ডার দিয়ে ফেলুদা চন্দনা চুরির ব্যাপারে একটা বিজ্ঞাপনের খসড়া করে ফেলল। ওর চেনা আছে খবরের কাগজের আপিসে। সম্ভব হলে কালকে না হয় লেটেস্ট পরশু কাগজে বেরিয়ে যাবে।
গত 10 দিনের মধ্যে নিউ মার্কেটে 3 কোড়ি বাবুর দোকানে কেউ যদি একটা চন্দনা বিক্রি করে থাকেন তাহলে তিনি যেন নিম্নলিখিত ঠিকানায় ইত্যাদি ইত্যাদি। বিরিয়ানি খেতে খেতে একটা নালিহার কামড় দিয়ে ভেঙে ম্যারোটা মুখে পুড়ে ফেলুদা বলল, রহস্য যেরকম উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে, কোথাকার জল কোথায় গিয়ে দাঁড়ায় বলা মুশকিল। দাঁড়ান দেখি গেস করতে পারি কিনা, বললেন লালমোহনবাবু। এই নতুন রহস্য হচ্ছে সেই লোক চিঠি নিয়ে আসবে বলে এলো না কেন? এই তো ঠিক ধরেছেন। আমার মতে এর মানে একটাই, সে লোক চিঠিটা পাবে বলে আশা করেছিল কিন্তু শেষ পর্যন্ত পায়নি। আমি বললাম, তার মানে যে চুরি করেছে সে নয়, অন্য লোক। তাই তো মনে হচ্ছে। ওরে বাস, বললেন লালমোহনবাবু, তার মানে তো একজন ক্রিমিনাল বাড়লো। আচ্ছা ফেলুদা, এই প্রশ্নটা কদিন থেকে আমার মাথায় ঘুরছে। পেপার ওয়েট দিয়ে মাথায় মারলে লোক মরবেই এমন কোনো গ্যারান্টি আছে কি? গুড কোশ্চেন, বলল ফেলুদা। উত্তর হচ্ছে না, নেই। তবে এক্ষেত্রে যে মেরেছে তার হয়তো ধারণা ছিল মরবেই, কিংবা অজ্ঞান করে জিনিসটা নিতে চেয়েছিল, মরে যাবে ভাবেনি। রয়্যালের খাওয়া যে ব্রেন টনিকের কাজ করে সেটা তো জানতাম না। তুই ঠিক বলেছিস তোপসে, সেটাও একটা পসিবল ব্যাপার, কিন্তু সেগুলো জানলেও যে এই ব্যাপারে খুব হেল্প হচ্ছে তা তো নয়। যে লোকটাকে দরকার সে এমন আশ্চর্যভাবে গা ঢাকা দিয়েছে যে ঘটনাটা প্রায় অসম্ভবের পর্যায়ে পড়ে। অবশ্যই ভ্যানির যে করেনি সে লোক, সেটা সন্ধ্যাবেলা জানতে পারলাম, আর সেটা ঘটলো বেশ নাটকীয়ভাবে। সেটা বলার আগে জানানো দরকার যে 4:30 সময় হাজরা ফোন করে জানালেন বারাসাতে সাধন দস্তিদারের কোনো সন্ধান পাওয়া যায়নি। লালমোহনবাবু হোটেল থেকে আর বাড়ি ফেরেননি, আমাদের পৌঁছে দিয়ে আমাদের এখানেই রয়ে গিয়েছিলেন। 7:30 সময় শ্রীনাথ আমাদের কফি এনে দিয়েছে। এমন সময় কলিং বেল বেজে উঠল। শীতকালের সন্ধে, পাড়াটা এর মধ্যেই নিঝুম, তাই বেলের শব্দে বেশ চমকে উঠেছিলাম। দরজা খুলে আরও এক চমক, এসেছেন ঋষিকেশবাবু। কিছু মনে করবেন না, অসময়ে খবর না দিয়ে এসে পড়লাম। আমাদের টেলিফোনটা ফাঁকা পাওয়া যাচ্ছে না মিস্টার হালদারের মৃত্যুর পর থেকে। শ্রীনাথকে বলতে হয় না, সে নতুন লোকের গলা পেয়ে আরেক কাপ কফি দিয়ে গেল। ফেলুদা বলল, আপনাকে তো বেশ উত্তেজিত মনে হচ্ছে, বসে ঠান্ডা হয়ে বলুন কি ঘটনা। ঋষিকেশবাবু কফিতে একটা চুমুক দিয়ে দম নিয়ে বললেন, আপনি আমার একতলার ঘরটা দেখেননি, তবে আমি বলতে পারি ও ঘরটায় থাকতে বেশ সাহসের দরকার হয়। অত বড় বাড়ির একতলায় আমি একমাত্র বাসিন্দা, চাকরদের আলাদা কোয়ার্টার্স আছে। এ বছরে অভ্যাস খানিকটা হয়েছে ঠিকই, কিন্তু পুরোপুরি হয় না। সন্ধে থেকে গাটা কেমন ছমছম করে। যাই হোক, কাল রাত্রিরে তখন 10:30 হবে। আমি খাওয়া সেরে ঘরে এসে দরজা বন্ধ করে মশারিটা ফেলেছি সবে। এমন সময় দরজায় টোকা পড়ল। সত্যি বলতে কি, নক করার লোকও বাড়িতে কেউ নেই। যারা আমাকে চায় তারা বাইরে থেকে হাঁক দেয়, এমনকি চাকর বাকরও। কাজেই বুঝতে পারছেন আমার মনে বেশ একটু খটকা লাগলো। খোলার আগে জিজ্ঞেস করলুম, কে? উত্তরের বদলে আবার টোকা পড়ল। একবার ভাবলাম খুলবো না, কিন্তু সারা রাত যদি ওইভাবে খটখট চলে তাহলে তো আরও গণ্ডগোল। তাই কোনো রকমের সাহস সঞ্চয় করে যা থাকে কপালে করে দরজাটা খুললাম। খোলা মাত্রই একটা লোক ঢুকে এসে দরজাটা বন্ধ করে দিল। তখনও মুখ দেখিনি। তারপর আমার দিকে ফিরতে চাপ দাঁড়িয়ে দেখে আন্দাজ করলুম কে। ভদ্রলোক আমাকে কোনো কথা বলতে না দিয়ে সোজা গড়গড় করে তার কথা বলে গেলেন, এবং যতক্ষণ বললেন ততক্ষণ তার ডান হাতে একটা ছোরা সোজা করে আমার দিকে পয়েন্ট করা ছিল। বর্ণনা শুনে আমার ভয় করছিল। লালমোহনবাবু দেখলাম মুখ হা হয়ে গেছে। কি বললেন সাধন দস্তিদার? প্রশ্ন করল ফেলুদা। সাংঘাতিক কথা, বললেন ঋষিকেশবাবু। মিস্টার হালদারের কালেকশনে কি জিনিস আছে তা যেমন মোটামুটি আমি জানি, তেমনি ইনিও জানেন। বললেন, বাহাদুর শাহর যে পান্না বসানো সোনার জর্দার কোটেটা মিস্টার হালদারের সংগ্রহে রয়েছে,
সেটার একজন ভালো খদ্দের পাওয়া গেছে, সেটা তার চাই। আমি যেন আজ রাত্রিরে 11টার সময় মধুমল্লির দিঘির ধারে ভাঙা নীলকুঠির পাশে শেওড়া গাছটার নিচে ওয়েট করি, ও এসে নিয়ে যাবে। এই যে কাজটা করতে বলেছে তার জন্য আপনার পারিশ্রমিক কি? কচু পোড়া! এ তো হুমকির ব্যাপার। বললে যদি পুলিশে খবর দেই তাহলে নির্ঘাত মৃত্যু। রাত্রিরে দারোয়ান গেটে থাকে না? থাকে বই কি, কিন্তু আমার ধারণা হয়েছে লোকটা পাঁচিল টপকে আসে। আপনার ঘর চিনল কি করে? সাধু দস্তিদারও তো ওই ঘরেই থাকতো, চিনবে না কেন? ভদ্রলোকের ডাক নাম বুঝি সাধু ছিল? মিস্টার হালদারকে তো সেই নামই বলতে শুনেছি। আপনি তাকে কি বললেন? জিজ্ঞেস করলো ফেলুদা। আমি বললাম, এখন মিস্টার হালদারের জিনিসপত্রে কড়া পাহারা, সেই কোটা আমি নেব কি করে? সে বললে, চেষ্টা করলেই পারবে। তুমি মিস্টার হালদারের সেক্রেটারি ছিলে, জরুরি কাগজপত্র দেখার জন্য তোমার সে ঘরে ঢোকার সম্পূর্ণ অধিকার আছে। ব্যাস, এই বলেই সে চলে গেল। আমি জানি আপনি ছিছি করবেন, বলবেন পুলিশে খবর দেওয়া উচিত ছিল, অন্তত বাড়ির লোককে জানানো উচিত ছিল। কিন্তু প্রাণের ভয়ের মতো ভয় আর কি আছে বলুন? আপনার কথাটাই মনে হলো। আপনিও যে তদন্ত করছেন সেটা আমার মনে হয় সাধু জানে না। আপনি তাহলে কোটা বার করেননি? পাগল! আপনি কি প্রস্তাব করছেন যে আমরা সেখানে যাই? আপনারা যদি একটু আগে গিয়ে গা ঢাকা দিয়ে থাকেন, আমি গেলাম 11টায়, তারপর সে এলে যা করার দরকার সে তো আপনিই ভালো বুঝবেন। এইভাবে হাতে নাতে লোকটাকে ধরার সুযোগ তো আর পাবেন না। পুলিশকে খবর দেব না বলছেন? অমন সর্বনাশের কথা উচ্চারণও করবেন না দোহাই। আপনি আসুন, সঙ্গে এদেরও নিতে পারেন, তবে সশস্ত্র অবস্থায় যাবেন, কারণ লোকটা ডেঞ্জারাস। লেগে পড়ুন, বিনা দ্বিধায় বললেন লালমোহনবাবু। রাজস্থানের ডাকাত যখন আমাদের পিছু হটাতে পারেনি, তখন এর জন্য কি ভয়? এ তো নস্যি মশাই। আমি অবশ্যই জায়গাটা দেখিয়ে দেব, বললেন ঋষিকেশবাবু। মেন রোড ছেড়ে খানিকটা ভেতর দিকে যেতে হয়, স্টেশন থেকে মাইল 4। ফেলুদা রাজি হয়ে গেল। ঋষিকেশবাবু কফি শেষ করে উঠে পড়ে বললেন, 10টা নাগাদ তাহলে আপনারা মিট করছেন আমাকে। কোথায়? আমাদের বাড়ি ছাড়িয়ে 2 ফার্লং গেলেই একটা তেমাথার মোড় পাবেন। সেখানে দেখবেন একটা মিষ্টির দোকান, সেই দোকানের সামনেই থাকবো আমি। রাত্রে বিশেষ ট্রাফিক নেই, তাও 1 ঘন্টা হাতে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম। খাওয়াটা বাড়িতেই সেরে নিলাম, এত তাড়াতাড়ি খাওয়ার অভ্যেস নেই আমাদের। লালমোহনবাবু বললেন, খিদে পেলে ওই মিষ্টির দোকানে ঢুকে পড়া যাবে, কচুরি আর আলুর তরকারি নির্ঘাত পাওয়া যাবে। একটা সুবিধা এই যে লালমোহনবাবুর ড্রাইভার হরিপদবাবু ফেলুদার ভীষণ ভক্ত, তার উপর বোম্বাই মার্কা ফাইটিংয়ের ছবি দেখার সুযোগ ছাড়েন না কখনো। এরকম না হলে রাত বিরেতে বারাসাতের ঠ্যাঙাতে অনেক ড্রাইভারই গজগজ করত। ইনি যেন নতুন লাইফ পেলেন। ভিআইপি রোডে পড়ে লালমোহনবাবু গান ধরেছিলেন, জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে। কিন্তু ফেলুদা তার দিকে চাইতেই অমাবস্যায় গানটা বেমানান হচ্ছে বুঝতে পেরে থেমে গেলেন। আকাশে এক টুকরো মেঘ নেই। তারার আলো বলে একটা জিনিস আছে, সেটা হয়তো আমাদের কিছুটা হেল্প করতে পারে। ফেলুদার ফরমাস অনুযায়ী গাঢ় রঙের জামা পরেছি। লালমোহন বাবুর পুলোভারটা ছিল হলদে, তাই তার উপর ফেলুদার রেইনকোটটা চাপিয়ে দিয়েছেন। ভদ্রলোক এখন গাড়িতে বসা, যখন হাঁটবেন তখন একটা পকেট ভীষণ ঝুলে থাকবে, কারণ তাতে ভরা আছে একটা হাম্মান দিস্তার লোহার ডাঙা। ওই পণ হিসাবে ব্যবহার করার জন্য ভদ্রলোক ওটা চেয়ে নিয়েছেন শ্রীনাথের কাছে। ফেলুদার পকেটে অবশ্য রয়েছে তার কোল্ট রিভলভার। আমাদের আন্দাজ ভুল হয়নি, 10টার কিছু আগে আমরা তেমাথায় পৌঁছে গেলাম। মিষ্টির দোকানের পাশে একটা পানের দোকান, তার সামনে থেকেই ঋষিকেশবাবু এগিয়ে এসে আমাদের গাড়িতে উঠে হরিপদবাবুকে বললেন, ডাইনের রাস্তা নিন। খানিক দূর যেতেই বাড়ি কমে এলো, আলো বেশি নেই। রাস্তায় যা আলো ছিল তাও ফুরিয়ে গেল বায়ে মোড় নিতে। বুঝলাম এটা প্রায় পল্লীগ্রাম অঞ্চল। বারাসাতে ছিল প্রথম নীলকুঠি, বললেন ঋষিকেশবাবু। এই দিকটাতে একালে অনেক সাহেব থাকতো, দিনের আলোয় তাদের সব ভাঙা বাগান বাড়ি দেখতে পেতেন। মিনিট কুড়ি চলার পর একটা জায়গায় এসে গাড়ি দাঁড় করাতে বললেন ঋষিকেশবাবু, আসুন। গাড়ি থেকে নামলাম 4 জনে, গাড়িটাই এখানেই ওয়েট করুক। বললেন ঋষিকেশবাবু, আমি আপনাদের জায়গাটা দেখিয়ে দিয়ে আসি।
তারপরে এই গাড়ি আমাকে বাড়ি পৌঁছে দিয়ে আবার ফিরে আসবে। আমি সাইকেল রিক্সা করে ঠিক 11টার সময় চলে আসব। লালমোহনবাবু হরিপদবাবুকে টাকা দিয়ে বললেন, তুমি একে পৌঁছে দিয়ে ফেরার সময় কোনো দোকান টোকান থেকে খাওয়াটা সেরে নিও, ফিরতে রাত হবে আমাদের। ঘাসের উপর দিয়ে মিনিট 5 হাঁটতে একটা জংলা জায়গা এসে পড়ল। এখানেই ছিল মধুমল্লির দিঘি, বললেন ঋষিকেশবাবু। আমাদের যেতে হবে ওখানটায়। খুবই কমালো, কিন্তু তাও বুঝতে পারছি যে গাছপালা ছাড়াও ওদিকে একটা দালানের ভগ্ন স্তূপ আছে। শীতকাল বলে রক্ষে, না হলে এই জায়গাটা হতো সাপ ব্যাঙের ডিপো। এখন টর্চের আলোটা বোধ হয় তেমন বিপজ্জনক কিছু নয়, বলল ফেলুদা। মনে তো হয় না, বললেন ঋষিকেশবাবু। ছোট্ট পকেট টর্চের আলোতে ঝোপঝাড় খানাখন্দ বাঁচিয়ে আমরা পৌঁছে গেলাম নীলকুঠির ভগ্নস্তূপের পাশে। ওই যে দেখুন শেওড়া গাছ, বললেন ঋষিকেশবাবু। ফেলুদা সেদিকে একবার টর্চ ফেলে সেটা নিভিয়ে পকেটে পড়ল। আমি তাহলে আসি। আসুন, 3 কোয়ার্টার আপনাদের একটু অপেক্ষা করতে হবে। আমরা যে দিক দিয়ে এসেছিলাম সেদিক দিয়েই চলে গেলেন ঋষিকেশবাবু। 1 মিনিটের মধ্যেই তার পায়ের আওয়াজ মিলিয়ে গেল। ওডোমসটা লাগিয়ে নিন। ফেলুদা পকেট থেকে টিউব বার করে লালমোহন বাবুর দিকে এগিয়ে দিল। যা বলেছেন মশাই, ম্যালেরিয়া শুনছি আবার খুব বেড়েছে। আমরা 3 জনেই ওডোমস লাগিয়ে নিয়ে একটা বড় রকমের দম নিয়ে অপেক্ষার জন্য তৈরি হলাম। আমাদের কাউকে দাঁড়াতে হবে না, কারণ ভগ্নস্তূপে নানান হাইটের ইটের পাজা রয়েছে। তাতে চেয়ার, চৌকি, মোড়া সব কিছুরই কাজ হয়। কথা বলতে হলে ফিসফিস ছাড়া গতি নেই, তাও প্রথম দিকটায়। পরের দিকে কমপ্লিট মৌনি। অন্ধকারে চোখ শুয়ে গেছে। এখন চারিদিকে চাইলে বট, অশ্ব, তাম গাছ, বাঁশঝাড় এসব বেশ তফাৎ করা যায়। ঝিঝির শব্দ ছাড়াও যে অন্য শব্দ আছে সেটা বেশ বুঝতে পারছি। ট্রেনের আওয়াজ, সাইকেল রিক্সা চড়া হর্ন, রাস্তায় কুকুরের ঘেউ ঘেউ, এমনকি দূরের কোনো বাড়ি থেকে ট্রানজিস্টারের গান পর্যন্ত আসছে। ফেলুদার ঘড়িতে রেডিয়াম ডায়াল, তাই অন্ধকারেও টাইম দেখতে পাচ্ছি। শীত যেন মিনিটে মিনিটে বাড়ছে। শহরের চেয়ে নির্ঘাত 5-7 ডিগ্রি কম। লালমোহনবাবু তার টুপি আনেননি, রুমাল সাদা, তাই সেটা বাদলেও চলে না। নিরুপায় হয়ে 2 হাতের তেরো দিয়ে টাক ঢেকেছেন। একবার মুখ দিয়ে একটা অস্ফুষ্ট শব্দ করাতে ফেলুদা বলল, কিছু বললেন? তাতে ভদ্রলোক ফিসফিস করে জবাব দিলেন, শেওড়া গাছে বোধহয় পেতনি না শাকচুন্নি কি যেন থাকে। শেওড়া গাছের নামে শুনেছি, ফিসফিসিয়ে বলল ফেলুদা। চোখে প্রথম দেখলাম। আকাশে তারাগুলো সরছে। একটু আগে একটা তারাকে দেখেছিলাম নারকোল গাছের মাথার উপরে, এখন দেখছি গাছটায় ঢাকা পড়ে গেছে। কোনো চেনা কনস্টেলেশন আছে কি না দেখার জন্য মাথাটা উপর দিকে তুলেছি। এমন সময় একটা শব্দ কানে এলো, পায়ের শব্দ। 11টা বাজেনি এখনো। ফেলুদা 2 মিনিট আগে ঘড়ি দেখে ফিসফিস করে বলেছে, 1:45। আমরা পাথরের মতো স্থির। যেদিক দিয়ে এসেছি সেদিক দিয়েই আসছে শব্দটা। ঘাসের উপর মাঝে মাঝে ইটপাটকেল রয়েছে, তার জন্যই শব্দ। তাও কান না পাতলে আর অন্য শব্দ না কমলে শোনা যায় না। এখন ঝিঝির ডাক ছাড়া আর কোনো শব্দ নেই। এবার লোকটাকে দেখা গেল। সে এগিয়ে এসেছে শেওড়া গাছটাকে লক্ষ্য করে। এবারে তার হাঁটার গতি কমালো। আমরা মাটিতে ঘাপটি মেরে বসা। সামনে একটা ভাঙা পাঁচিল আমাদের শরীরের নিচের অংশটা ঢেকে রেখেছে। আমরা তার উপর দিয়ে দেখছি। ঋষিকেশবাবু, লোকটা চাপা গলায় ডাক দিয়েছে হাঁটা থামিয়ে। তার দৃষ্টি যে শেওড়া গাছটার দিকে সেটা মাথাটা দেখে আন্দাজ করতে পারছি, যদিও মানুষ চেনার কোনো প্রশ্নই ওঠে না। ঋষিকেশবাবু, ফেলুদা ওঠার জন্য তৈরি। তার শরীর টান সেটা বেশ বুঝতে পারছি। লোকটা ধীরে ধীরে এগিয়ে আসতে শুরু করলো। লালমোহনবাবু ডান কনুইটা উঁচিয়ে উঠেছে। উনি পকেট হাতড়াচ্ছেন হাম্মান দিস্তার ডান্ডাটার জন্য। লোকটা এখন 10 হাতের মধ্যে। ঋষিকেশ! ফেলুদা বাঘের মতো লাফিয়ে উঠতেই একটা রক্ত জল করা ব্যাপার ঘটে গেল। আমাদের পেছন থেকে 2টো লোক এসে তার উপর হুমড়ি খেয়ে পড়েছে। ফেলুদার সঙ্গে থেকেই বোধহয় আমার নার্ভও শক্ত হয়ে গেছে। চট করে বিপদে মাথা গুলোয় না। আমি তৎক্ষণাৎ লাফিয়ে উঠে ঝাঁপিয়ে পড়লাম সামনের দিকে। ফেলুদার ঘুষি খেয়ে একটা লোক আমার দিকে ছিটকে এসেছিল।
আমি তাকে লক্ষ্য করে আরেকটা ঘুষি চালাতেই সে হুমড়ি খেয়ে পড়ল ঘাসের ওপর। কিন্তু এ কি, আরও লোক এসে পড়েছে পেছন থেকে। তার মধ্যে একটা আমায় জাপটে ধরেছে, আরও দুটো গিয়ে আক্রমণ করেছে ফেলুদাকে। ধস্তাধস্তির শব্দ পাচ্ছি, কিন্তু আমি নিজে বন্দি, যদিও তারই মধ্যে জুতো পরা ডান পাটা দিয়ে ক্রমাগত পিছন দিকে লাথি চালাচ্ছি। লালমোহনবাবু কি করছেন এই চিন্তাটা মাথায় আসতে থুতনিতে একটা ৮২ শিক্কা ঘা খেলাম, আর সঙ্গে সঙ্গে চারিদিকের অন্ধকার যেন আরো ১০ গুণ গাঢ় হয়ে গেল। তারপর আর কিছু জানি না। কিরে, ঠিক হ্যাঁ? ফেলুদার চেহারাটায় প্রথম দেখতে পেলাম জ্ঞান হয়ে। ঘাবড়াসনি, আমিও নকআউট হয়ে গিয়েছিলাম ১০ মিনিটের জন্য। এবারে দেখলাম ঘরের অন্য লোকদের। অমিতাভবাবু, তার পাশে একজন মহিলা, নিশ্চয়ই তার স্ত্রী, লালমোহনবাবু, ঋষিকেশবাবু, আর দরজার মুখে দাঁড়িয়ে অচিন্ত্যবাবু। এই ঘরটা আগে দেখিনি, বাড়ির ৩২টা ঘরের কোনো একটা হবে। আমি বিছানায় উঠে বসলাম, একটা কনকনে ব্যথা থুতনির কাছটায়, তাছাড়া আর কোনো কষ্ট নেই। ফেলুদা ঘুষিটা খেয়েছিল ডান চোখের নিচে, সেটা কালশিটে দেখেই বোঝা যাচ্ছে। ব্ল্যাক আই ব্যাপারটা অনেক বিদেশি ছবিতে দেখেছি, সচক্ষে দেখলাম এই প্রথম। একমাত্র জটায়ু অক্ষত, বলল ফেলুদা। সে কি আশ্চর্য ব্যাপার তো, কি করে হলো? মোক্ষময়পন ওই হাম্মানদিস্তা, বললেন লালমোহনবাবু। হাতে নিয়ে মাথার ওপর তুলে হেলিকপ্টারের মতো বাই বাই করে ঘুরিয়ে গেলাম। আজকের পর্ব এখানেই শেষ হলো। আমার গল্প বলা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আপনাদের যে কোনো আদেশ, উপদেশ বা যে কোনো মতামত জানিয়ে আমাকে কমেন্ট বক্সে লিখতে পারেন। আপনাদের যে কোনো মতামত আমি সাদরে গ্রহণ করব। আপনাদের জন্যই তো আমার এত সব আয়োজন। আমি চাই এই সুস্থ বিনোদন আপনাদের মধ্যে ছড়িয়ে যাক। আগামী পর্বে শেষ পর্ব নিয়ে হাজির হব খুব শীঘ্রই। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজেদের যত্ন নিন এবং নিজের আপনজনদেরকে যত্নে রাখুন। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।